সবাইকে স্বাগত এটি নিউজে। আপনারা দেখছেন ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্টস প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দর্শক, ঠিক এই সময় আমরা হাজির হয়েছি হ্যাপেনিং পয়েন্ট নিয়ে একটি নতুন বিষয়, এবং আমাদের সাথে থাকেন একজন আমাদের অতিথি। আমরা নতুন বিষয় নিয়ে আলোচনা করি। আমাদের আজকের বিষয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং প্রতিক্রিয়া। দর্শক, জ্বালানি তেলের দাম বৃদ্ধি যেন একটা ভয়ের ব্যাপার, এবং এক মাসে বা খুব কাছাকাছি সময় যখন দুইবার বৃদ্ধি পায় তখনই আমাদের কপালে চিন্তার ভাঁজ পরিলক্ষিত হয়, এবং সবার মনেই একটা প্রশ্ন আসে কি হতে যাচ্ছে। কারণ জ্বালানি তেলের সাথে সম্পর্কিত অনেকগুলো বিষয় আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে। সেই মানুষের প্রশ্নগুলো এবং আমাদের অর্থনীতি কোন দিকে আছে, এবং এই উচ্চ মূল্যস্ফীতির ফলে এই জ্বালানি তেলের দাম বৃদ্ধি আমাদের অর্থনীতিকে কোন দিকে নিয়ে যাচ্ছে, সার্বিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব আমাদের আজকের আগত অতিথির কাছ থেকে। আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ মাজেদুল হক, অর্থনীতি বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি এটি নিউজে। আপনার কাছ থেকে আজকে আসলে অনেকগুলো মানুষের মনের প্রশ্নের উত্তর জানবো। আসলে যেটি বলছিলাম, চিন্তার একটি ভাঁজ পড়ে গেছে মানুষের মাঝে, আসলে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং এই যে বৃদ্ধির ফলে একটি প্রতিক্রিয়া মানুষের মধ্যে। আমাদের আজকের বিষয় এটি। এই সার্বিক বিষয়টা আপনি কীভাবে দেখছেন? দেখুন, যে কোনো দেশে আপনার যে কোনো প্রোডাক্টের দাম বাড়তেই পারে, সেটা আপনার বৈশ্বিক সংকটের কারণে হোক, আপনার যে কোনো বাস্তবতার সেখানে দাম বাড়তেই পারে। একসময় করোনা ভাইরাস আবির্ভাব হয়েছিল, সে সময়ও তো আপনার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ছিল না, সরবরাহ চ্যানেল ভেঙে গেছিল। তো সুতরাং আপনার পণ্যের দাম বাড়তেই পারে। কিন্তু কথা হলো যে কোনো দেশে যে কোনো অর্থনীতিতে যখন জ্বালানি তেলের দাম আপনার 1 মাস বা 2 মাসের ভিতরে বা 6 মাসের ভিতরে যদি আবার মানে 2বার বাড়ানো হয়, এটা কিন্তু একটা, আমি বলবো যে এটা অশনি সংকেত। সেই অশনি সংকেত মানে কি? সেটা হচ্ছে যে আপনার ভোক্তা শ্রেণীর জন্য, নিম্ন আয় শ্রেণীর জন্য এবং শ্রমজীবী মানুষের জন্য, এবং যারা আপনার ফিক্সড ইনকামধারী লোকজন তাদের জন্য। কারণ তার কারণ হচ্ছে যে জ্বালানির দাম বাড়ছে, এর ভিতরে তো অনেকগুলো আপনার এলিমেন্ট আছে, কেরোসিন আছে, পেট্রোল আছে, ডিজেল আছে, অকটেন আছে। কিন্তু কথাটা ওইটা না জনগণের কাছে। কথাটা হচ্ছে যে জ্বালানির দাম বেড়ে গেছে, এটাই তো আমার শিরোনাম আসে, তাই না? পরে হয়তো ব্রেকআপ দিয়ে দেয়। আচ্ছা, আমার কথা হলো যে দেখেন, যে আমাদের বৈশ্বিক বাস্তবতায় আমাদের যে যুদ্ধ পরিস্থিতির ভিতরে হয়তো বাংলাদেশ অনেক দেরিতে জ্বালানির দামটা প্রথম বাড়িয়েছে, এবং সরকারের পক্ষ থেকে এটাই বলা হচ্ছে। এটা কিন্তু জনগণ মেনেই নিয়েছে। জনগণ মেনে নিয়েছে। তার কারণ হচ্ছে সরকারেরও তো কোনো কিছু করার ছিল, তাই না? কারোর কিছু করার নেই, এখানে কারোর হাত নাই, ঠিক আছে? কিন্তু আপনার দ্বিতীয়বার এসে যখন আবার বাড়ানো হলো, তাহলে এটা কিন্তু একটা উদ্বিগ্নর বিষয় হয়ে গেল যে সামনের দিনে কি তাহলে আমার পানির দাম বাড়বে, শহরে সিটি কর্পোরেশনের গ্যাসের দাম বাড়বে, মানে এই ধরনের ইউটিলিটির ফ্যাসিলিটির দাম বাড়বে কিনা, ইলেকট্রিসিটির দাম বাড়বে কিনা, ঠিক আছে? তাহলে এই ধরনের একটা উদ্বেগ কিন্তু জনগণের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করছে। এক। দ্বিতীয় নম্বর কথা হলো দেখেন, যে মুহূর্তে বাংলাদেশ উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান, বাংলাদেশ 2023 সালের মার্চ এপ্রিল থেকে কিন্তু 10% কাছাকাছি উচ্চ মূল্যস্ফীতি, এবং খাদ্য মূল্যস্ফীতি লাল তালিকায় ছিল বাংলাদেশ, এখনো হয়তো আছে, বিশ্বব্যাংকের গবেষণায়। তাহলে বাংলাদেশ যেখানে আপনার জনগণকে স্বস্তি দিতে পারছে না, বছরের পর বছর স্বস্তি দিতে ব্যর্থ হচ্ছে, সেখানে যদি আমি আবার জ্বালানি তেলের দাম বাড়ানো হয়, তাহলে তো মানে এর প্রভাবটা সব জায়গায় পড়বে, খুবই স্বাভাবিক। এক। আরেকটা কথা হলো দেখেন, যে উচ্চ মূল্যস্ফীতি যদি আপনি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, একটু থামিয়ে দিচ্ছি আপনাকে। আসলে এই যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, এর ফলে আসলে আমরা জানি, আমি দর্শকের জায়গা থেকে প্রশ্ন করতে চাই, এই যে উদ্বেগের কারণ, এবং আসলে আমাদের কোন কোন সেক্টরটাতে এই জ্বালানি তেল দাম বৃদ্ধির সাথে সম্পর্কিত? দেখেন, জ্বালানির দাম বৃদ্ধি মানে এক কথায় বলতে হচ্ছে যে সব সেক্টরে এটা প্রভাব পড়ে, একদম। আচ্ছা, আমি যদি একটু কিছু খাত উপখাত আপনাকে বলি, এখন আপনি পেট্রোলের দাম বাড়িয়েছেন, এখন পেট্রোলের উপরে ঢাকা শহরে এখন 5 লাখ 10 লাখ 20 লাখ মানুষ এখন জীবিকা নির্বাহ করছে মোটরসাইকেল চালিয়ে, তাই না? সুতরাং তারা এখন কি করবে? এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে আপনি কেরোসিনের দাম বাড়ানো হলো, কেরোসিনটা কারা ব্যবহার করে? একদম নিম্ন আয়ের মানুষ, একদম যারা আপনার বঙ্গোপসাগরে যারা মাছ ধরছে, প্রান্তিক পর্যায়ের মানুষ, ঠিক খেটে খাওয়া মানুষ, তারা তো কেরোসিন ব্যবহার করছে। তাহলে তার আয় তো এইভাবে বাড়ছে না, হঠাৎ করে তো তার আয় বাড়লো না, কিন্তু তার ব্যয় বেড়ে গেল। তাহলে হচ্ছেটা কি? হচ্ছে যে অর্থনীতিতে যেটা হচ্ছে বৈষম্য সৃষ্টি হচ্ছে। এক।
আচ্ছা। দ্বিতীয় নম্বর কথা হলো যে অর্থনীতিতে যেটা হচ্ছে যে আপনার মানুষ অতি দ্রুত গরিব হয়ে পড়ছে, দরিদ্র হয়ে পড়ছে। বর্তমান সরকারের একটা আপনার আমি যদি বলি নির্বাচনী স্তরের কথাই বলি, নির্বাচনী স্তরে তো অনেকগুলো অঙ্গীকার করেছে এবং সবগুলো অঙ্গীকারই আসলে জনবান্ধব, এটা নিয়ে আমি অস্বীকার করছি না একদমই। কিন্তু আমি যদি এমন পলিসি করি যে পলিসির মাধ্যম দিয়ে জনগণকে আমি স্বস্তি দিতে পারছি না, তাহলে তো আমার নির্বাচনী অঙ্গীকারের সাথে তো আমার এটা সাংঘর্ষিক হচ্ছে এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে যখন আমি এবারের বাংলাদেশের এখন বর্তমান সামষ্টিক অর্থনীতিতে যেটা সব থেকে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, কিন্তু আমরা পলিসি কনফ্লিক্ট চলছে এখানে। আমরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলছি যে সামনে অর্থ বছরে 7.5% আমরা নিয়ে আসবো, কিন্তু আমি জ্বালানির দাম বাড়িয়ে দিলাম। আচ্ছা, এরপরে যেটা হবে যখন বাজেট ঘাটতি পূরণ করব, সরকার যদি ব্যাংক খাত থেকে যদি ঋণ গ্রহণ করে তাহলে মূল্যস্ফীতি কিন্তু নর্মালি কমে না, আরেকটা মূল্যস্ফীতি বেড়ে যায়। আরেকটা কথা হলো যে দেখেন আমরা রাজস্ব আয় বাড়ানোর খুব পরিকল্পনা করছি, নানা উদ্যোগ গ্রহণ করছি, এটা খুব ভালো উদ্যোগ, কারণ একটা দেশের অর্থনীতিকে টেকসই রাখার জন্য কর জিডিপি অনুপাত বাড়াতেই হবে, তাই না? কিন্তু আমরা রাজস্ব আয় যখন বাড়াতে চাই তখন আমরা হঠাৎ করে পরোক্ষ করের উপরে আমরা নির্ভরশীল হয়ে পড়ি, যে আমি আমদানি শুল্ক বাড়িয়ে দাও, ভ্যাট বাড়িয়ে দাও, এটা বাড়িয়ে দাও। সুতরাং আপনার তো ডাইরেক্ট ট্যাক্স আপনি রাতারাতি বিগ পুশ দিয়েও ডাইরেক্ট ট্যাক্স রাতারাতি আপনি সংগ্রহ করতে পারবেন না। তাহলে হচ্ছে যে পরোক্ষ করের উপরে যখন আপনি নির্ভরশীল হয়ে পড়েন, 65 থেকে 70% বাংলাদেশে রাজস্ব সংগ্রহ পরোক্ষ করের উপরে, এটা আসলে এটা তো জনগণের উপরে প্রেশার চাপ পড়ছে। তাহলে আমি পরোক্ষ করের উপর নির্ভরশীল হচ্ছি। আচ্ছা, তাহলে আমার কাছে মনে হচ্ছে আমি একদিকে বলছি আমি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে দিব, জনগণকে আমি স্বস্তিতে আমি রাখবো, কিন্তু অন্যদিকে আমি পলিসি আমি যেভাবে ড্রাফট করছি, পলিসি যেভাবে আমি ইমপ্লিমেন্ট করছি, তাহলে কি এটা বলা যায় আসলে অর্থনৈতিক বাস্তবতার কারণকেই পরিলক্ষিত হচ্ছে নাকি আসলে নীতি নির্ধারণী ব্যর্থতার প্রতিফলন হচ্ছে এই জ্বালানি তেলের দাম? হ্যাঁ, সেটা হচ্ছে দেখেন এই জ্বালানি তেলের দাম আমরা হয়তো বৃদ্ধি করেছি, সেটা হচ্ছে যে কেন বৃদ্ধি করেছি, কারণ সরকারের আয় থেকে ব্যয় বেড়ে গেছে, খুবই স্বাভাবিক হতে পারে। আচ্ছা, আমদানি খরচ বেড়ে গেছে জ্বালানি, এটাও আমরা সবাই জানি। আচ্ছা, এখন রাজস্ব আয় 1 লাখ কোটি টাকা এখন শর্টফল রয়েছে, 1,04,000 কোটি টাকা এ পর্যন্ত। আচ্ছা, সেটাও সবারই জানা। কিন্তু কথা হলো যে দেখেন যে আচ্ছা এরপরেও হচ্ছে যে IMF বিশ্বব্যাংকেরও একটা চাপ আছে বা শর্ত থাকে যে সাবসিডি কমাতে হবে, তাই না? কিন্তু কথা হলো যে দেখেন IMF বিশ্বব্যাংকের যে চাপের কারণে, যে শর্তের কারণে যে আমি আজকে জ্বালানি তেলের দামটা আমি আজকে বাড়ালাম, বা সরকারের আয় থেকে ব্যয় বেড়ে গেছে, সরকারের আয় থেকে যে ব্যয় যে বাড়লো, এই ব্যয় কাভার করার তো অনেকগুলো কিন্তু রাস্তা আছে। আমি যদি আপনাকে রাস্তাগুলো বলি, জ্বালানি তেলের দাম না বাড়িয়ে এই মুহূর্তে আপনার জাতীয় রাজস্ব বোর্ড আপনার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কাছে 7,000 কোটি টাকা পাবে শুল্ক কর বাবদ বকেয়া, তাহলে হিউজ অ্যামাউন্ট। সুতরাং এইভাবে আপনার 30 থেকে 35,000 কোটি টাকা বিভিন্ন সংস্থার কাছে কিন্তু বকেয়া আছে সরকারের। এই বকেয়াগুলো সরকার আদায় করুক। আচ্ছা, সরকারের আপনার কিন্তু আপনার সব খাতে, বিদ্যুৎ খাত, গ্যাস খাত, সব খাতে কিন্তু এটা লিকেজ আছে। এই লিকেজ এবং বাস্তবিক যে বাস্তবসম্মত ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করবো একটি বিরতির পর ফিরে আসছি আপনার কাছে। দর্শক, আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট, সময় হলো একটি বিরতি, ফিরে আসছি একটু পর, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে আসলাম হ্যাপেনিং পয়েন্টে। ফিরে যাচ্ছি আলোচনায়। যে জনাব মাজেদুল হক আপনার সাথে আলোচনা করছিলাম, আপনি বলছিলেন আসলে মূল্যবৃদ্ধি না করে কিছু কিছু বিষয় আসলে নজর দিলে এই সমস্যাটা সমাধান করা যেত, সেই বিষয়গুলো জানতে চাচ্ছিলাম আপনার কাছে। জি, আমি যদি তেলের দাম বৃদ্ধি না করে, হ্যাঁ সরকারের ব্যয় বেড়ে গেছে, এটা সত্য কথা, একদম, কিন্তু সরকারের আয় তো দরকার, কিন্তু সরকারের অলরেডি আয় হয়ে বিভিন্ন জায়গায় আছে, সেই আয়গুলো সরকারি কোষাগারে আসছে না। আপনার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কাছেই তো 7,000 কোটি টাকা আছে, আপনার এভাবে 30 থেকে 35,000 কোটি টাকা আপনার জাতীয় রাজস্ব, আর অনেকগুলো বিকল্প নীতির ওয়ে আছে। এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে দেখেন যে আমরা IMF বলছে, বিশ্বব্যাংক IMF বলছে যে ভর্তুকি আমরা কমিয়ে দেন, উঠিয়ে দেন। আচ্ছা, ভালো কথা। IMF এর তো অনেকগুলো শর্ত আছে সামষ্টিক অর্থনীতির স্বার্থে। IMF বলেছে ব্যাংক খাত সংস্কার করেন, ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করেন।
IMF বলেছে জাতীয় রাজস্ব বোর্ড পুনর্গঠন করেন। IMF বলছে যে আপনার যে ডলার প্রাইসটা যেটা আপনার বিনিময় হার সেটা বাজার ভিত্তিক করেন। আমরা সেগুলো থেকে পিছিয়ে কেন বারবার? ব্যাংক খাত সংস্কার তো অনেকটা পিছিয়ে গেছে বলা হ্যাঁ, আমরা যেতে পারে। পিছিয়ে গেছি। সুতরাং আমরা সেগুলো থেকে কেন পিছিয়ে? আমরা পিছিয়ে থেকে আমরা ডাইরেক্ট এখন সাবসিডিকে উপর হাত দিলাম? সেটা তো একটা জনগণের সাথে ডাইরেক্ট রিলেশন, তাই না? তাহলে তো দুর্ভোগ বেড়ে যাবে। আমরা যদি আজকে ব্যাংক খাত সংস্কার করি, আজকে আপনার 24টা ব্যাংক আপনার ক্যাপিটাল শর্টফলের আছে। বাংলাদেশের অর্ধেক ব্যাংক 30টা ব্যাংকের কাছাকাছি আপনার বিনিয়োগ করতে পারছে না। সুতরাং এই ব্যাংকগুলো এখন কিভাবে, এই ব্যাংকগুলো যদি আজকে বিনিয়োগ করতে পারতো তাহলে তো আপনার অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে যেত, আপনার রাজস্ব আহরণ বাড়তো, তাই না? সুতরাং আপনি ব্যাংকগুলো তো এখন ডেড অবস্থায় পড়ে আছে। যে ব্যাংকগুলো করা হচ্ছে, যে 5টা ব্যাংক, সেটা তো আপনার ট্যাক্স পেয়ারদের টাকা দিয়ে ব্যাংকগুলোকে এখন বাঁচানো হচ্ছে, ঋণ করে বাঁচানো হচ্ছে। সুতরাং মানে আমাদেরকে সঠিক জায়গায় আমাদেরকে সংস্কার করতে হবে, যেটা চলছে জোড়াতালি দিয়ে বলা যেতে পারে। হ্যাঁ, মানে সঠিক জায়গায় আমাদেরকে সংস্কার। আমাদের জাতীয় রাজস্ব বোর্ড যখন আমার রেভিনিউ দরকার, যখন আমি যত প্রতিশ্রুতি আমি জনগণকে দিচ্ছি, আমার রাজনৈতিক ইস্তেহারে যত অঙ্গীকার করেছি, এগুলো তো ব্যয়ভিত্তিক। সুতরাং আমার তখন রাজস্ব আয় দরকার। সুতরাং রাজস্ব আয় যখন আমার বাড়ানো দরকার, তখন আমি জাতীয় রাজস্ব বোর্ডকে কেন আমি সংস্কার করলাম না, তাই না? সুতরাং আমাদের ব্যর্থতা আছে। সুতরাং এই ব্যর্থতা পরে ধরা পড়ে যে কেন আমরা এই ভুলটা করলাম, বারবার এই ভুলটা করছি। সুতরাং আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে জনগণকে স্বস্তি দেওয়ার জন্য আপনার পলিসিগত দিক থেকে খুব আপনার একটা সাবধানতার সাথে আসলে পলিসি অ্যাডপ্ট করতে হবে। হঠাৎ করে এসেই যায় আসলে যে তারাও বলতে পারে যে আমাদের কিছু সময় দিন, এবং অনেক মন্ত্রীদের মুখ থেকেও শোনা গেছে আমরা মাত্র এসেছি, আমাদের কিছু সময়। এটা অবশ্যই আমরাও দিতে চাই। নতুন বাংলাদেশ, নতুন আমরা আশা রাখতে চাই তাদের কাছ থেকে। সেই ক্ষেত্রে যদি জানতে চাই আসলে এই যে নতুন সরকার, তাদের কাছ থেকে এই মুহূর্তে কোন বিষয়গুলো আমরা একটু যদি আলোচনার মাধ্যমে জানতে চাই, যে এই বিষয়গুলোর উপর পরিলক্ষিত বা নজর দিলে, এই যে বিষয়গুলো জনগণের উপরে বারবার চাপ না দিয়ে আসলে এই বিষয়গুলো ফোকাস করলে আসলে আমরা সুন্দর একটি পদক্ষেপের দিকে এগিয়ে যেতে পারি। নতুন সরকারকে এখন প্রথম যেটা করতে হবে, আপনার বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করতে হবে বাংলাদেশে, যেটা বারবার বলছিলেন আপনি। এটা বারবার বলছি। এবং বিনিয়োগ পরিবেশের সাথে আপনার কর্মসংস্থান জড়িত, আপনার দারিদ্র্য বিমোচন জড়িত। এবং নতুন সরকার আরেকটা কাজ, গুরুত্বপূর্ণ কাজ হবে, আর্থিক সেক্টরটাকে আপনার রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে। আপনি আর্থিক সেক্টর দুর্বল রেখে অর্থনীতি টেকসই করতে পারবেন না। আর্থিক সেক্টর অসুস্থ রেখে আপনি অর্থনৈতিক লক্ষ্য নিচ্ছি আমরা, যে আমরা $1 ট্রিলিয়ন অর্থনীতি করব, আমরা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করব, না। বাংলাদেশের আর্থিক সেক্টরকে আপনি সবসময়, পৃথিবীর অনেক দেশে ব্যাংক আছে খুব নীরবে বিজনেস করছে, হাজার কোটি টাকা প্রফিট করছে, হাজার কোটি টাকা সেখান থেকে আপনার $1,000 বিলিয়ন কোটি টাকা সেখানে বিনিয়োগ হচ্ছে, সেই বিনিয়োগ আবার ফেরত আসছে। বোঝা যাচ্ছে না যে এখানে একটা ব্যাংক আছে। বাংলাদেশের যেটা হচ্ছে, মানে ব্যাংকের বিল্ডিং যেখানে আছে সেখানেই মিছিল মিটিং হচ্ছে। এটা আনএক্সপেক্টেড একটা অর্থনীতির জন্য। এটা মানে এই ধরনের পরিবেশ যদি সৃষ্টি হয়, আপনার অর্থনীতি সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ আপনি যদি জনগণের আস্থা অর্জন করতে না পারেন, ডিপোজিটারদের আস্থা অর্জন করতে না পারেন, মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। এবং দেখেন যে পাবলিক মানে যদি ইনফ্লো না হয় ব্যাংকে, আপনি বিনিয়োগ কিভাবে হবে অর্থনীতিতে? সব বিনিয়োগকারীরা চলে যাবে, বা যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছে, এসএমইর সাথে যারা জড়িত আছে, এরা তো একসময় দেখা যাচ্ছে সব চীনে চলে যাবে, চীনে যেই ব্যবসা করবে। আপনার দেশ কি হবে? মরুভূমি হয়ে যাবে। সুতরাং ব্যাংক খাতকে আপনি আগে হাত দিতে হবে আপনাকে। এবং এটার সাথে যেটা হয়েছে যে বাংলাদেশের মানুষের কর্মসংস্থান মানে খুব মানে কর্মসংস্থানের জড়িত। কারণ হচ্ছে যে দিনে দিনে মানুষ বেকার হচ্ছে, দিনে দিনে মানুষ দরিদ্র হয়ে পড়ছে, দারিদ্র্যের হার বেড়ে যাচ্ছে। এবং বাংলাদেশে আরেকটা বিষয় হলো যে বৈষম্য আপনাকে নিরসন করতে হবে, বৈষম্য কমাতে হবে। এদেশের 10% সম্পদ, এদেশের মানে জাতীয় আয়ের 45% থেকে 48%, এটা 10% মানুষের হাতে। তাহলে কিভাবে সম্ভব? আপনি কিভাবে মানে ইকুইটি আনবেন, সমতা আনবেন? এটা তো সম্ভব না। আপনাকে তো নানা ধরনের পলিসি অ্যাডপ্ট করে এই বিষয়গুলোকে আপনাকে দেখভাল করে সবাইকে ভালো রাখার চেষ্টা করতে হবে, চেষ্টা অব্যাহত রাখতে হবে। এটাই তো একটা রাষ্ট্রের মূল দায়িত্ব। সুতরাং এবং আরেকটা বিষয় হলো যে রাষ্ট্রের আরেকটা দায়িত্ব, যেটা যে আইনটা আমি করব সেই আইনটা যেন জনবান্ধব হয় এবং জনগণ যেন সাপোর্ট দেয়। কারণ জনগণ যদি রাষ্ট্রের আইনের প্রতি যদি শ্রদ্ধাশীল না হয়, তাহলে অর্থনীতি, জনগণ হচ্ছে যে আপনার অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে আপনার ডিটাচ হয়ে পড়ে, বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন কর্মকাণ্ড বাড়ে না, রাজস্ব আয় বাড়ে না, সরকার দিনে দিনে আপনার মানে মরুভূমিতে পরিণত হয় আপনার সবকিছু। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে জনবান্ধব, জনগণ কি চায়, জনগণকে সাথে নিয়েই আমরা আসলে সব কাজ করাটাই হবে। অর্থনৈতিক জনগণের কথা যেহেতু আনলেন, সেক্ষেত্রে আসলে যে মূল্যবৃদ্ধি, মূল্যস্ফীতির প্রভাব জনগণের উপরে পড়ছে, এবং তার উপর আবার মূল্যবৃদ্ধির একটি চাপ, জ্বালানি তেলের
উপরে মূল্যবৃদ্ধি করা হচ্ছে। সেক্ষেত্রে আরেকটি বিষয় এসে পড়ে আসলে মধ্যস্বত্বভোগী এবং বাজার সিন্ডিকেটের একটি প্রভাব। আসলে এই প্রভাব কি মূল্য বৃদ্ধিকে আরো ত্বরান্বিত করছে কিনা? এবং আমি একটা কথা বলবো, এটা আমি বারবার বলেছি যে বাজার সিন্ডিকেট, মধ্যস্বত্বকারী এগুলো সব সরকার দলীয় লোকজন থাকে। সরকার ইচ্ছা করলে এটা 2 ঘন্টার ভিতরে নির্মূল করতে পারে। সরকার যদি এই কাজটা করতে পারে তাহলে জনগণের বাহাবা নেবে এবং জনগণ স্বস্তিতে থাকবে। এটা কখনো বিরোধী দলরা সাহস পায় না, আমি এটা বারবার বলেছি সব জায়গায়। সুতরাং আমি যদি জনগণকে আজকে যে আলুর দাম আপনার দিনাজপুরে যেটা 5 টাকা, ঢাকা শহরে এটা 25 টাকা, আপনার বারবার হাত বদল হচ্ছে, এ ধরনের প্র্যাকটিসটা আপনাকে একদম নির্মূল করে দিতে হবে। আপনি একদম মানে এটা জনগণের স্বার্থে, এটা রাষ্ট্রের স্বার্থে এটা করে। কারণ একটা যখন মূল্যস্ফীতি বেড়ে যায়, একটা রাষ্ট্রে যখন মূল্যস্ফীতি, উচ্চ মূল্যস্ফীতি থাকে দেখেন, তখন তার ক্রয় ক্ষমতা কমে যায়। সে ভালো পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য খেতে পারে না, একটা রুগ্ন জাতি তৈরি হয়। আপনার সে স্বাস্থ্য সেবা নিতে পারে না, আপনার সে শিক্ষা সেবা নিতে পারে না। তাহলে দেখেন, এবং বিনিয়োগকারীরা আসতে চায় না যে ওই দেশে গেলে তো আমার র মেটেরিয়ালসের দাম বাড়বে, প্রপার বাস্তু সংস্থা কিন্তু ভেঙে পড়ছে। সুতরাং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাটা অত্যন্ত জরুরি, এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার পিছনে যারা মানে মূল্যস্ফীতি, উচ্চ মূল্যস্ফীতির কারণে যে বিষয়গুলো জড়িত, সেগুলো তো আপনার এই যে বাজার সিন্ডিকেট থেকে শুরু করে সমস্ত কিছু। আমি সরকারকে বলবো যে আসলে এটা সরকার চাইলে এটা সম্ভব। দ্বিতীয় নম্বর কথা হলো দেখেন, এবং আমরা এই যে উচ্চ মূল্যস্ফীতি কেন, শুধু তেলের দাম বৃদ্ধি এটাও না, আরও কিছু কিছু জিনিস জড়িত আছে। আমি যখন আমেরিকার সাথে যখন চুক্তি করলাম, দেখা যাচ্ছে যে আমি সেখান থেকে কৃষি পণ্য নিতে হবে, আমাকে জ্বালানি পণ্য তো নিতে হবে, তাই না, কয়েক বছর ধরে নিতে হবে। এখন আমার ইউক্রেনে গমের দাম, আপনার চীনের গম, আপনার ভারতের গমের দাম হোক, ব্রাজিলের গমের দাম হোক, আর মার্কিন যুক্তরাষ্ট্রের গমের দাম তো এক না। তো সুতরাং আপনার যখন ইম্পোর্ট প্রাইস যখন বেড়ে যাবে, আপনার আমদানি খরচ যখন বেড়ে যাবে, তখন তো এই দামটা কে বিয়ার করবে? ভোক্তা বিয়ার করবে, আপনি ভোক্তার উপরে। সুতরাং আমাদের পলিসিগত দিক থেকে অনেক সময় মানে আছে, জটিলতা আছে, এই জন্য আমরা জনগণকে এখনো স্বস্তি দিতে পারছি না। সুতরাং আমরা বারবার বলছি, এবং দেখেন যে মূল্যস্ফীতি বেড়ে গেলে তো আপনার সরকারের পরিচালন ব্যয় বেড়ে যাবে। তার কারণ কিভাবে সরকারের পরিচালন ব্যয় বাড়ে? কারণ জনগণ দরিদ্র হয়ে পড়ছে, আপনি এদিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আপনি বাজেট থেকে ব্যয়ের খাত বাড়িয়ে দিচ্ছেন, তাই না? তাহলে আপনি মূল্যস্ফীতির কারণেও কিন্তু আপনার সরকারের ব্যয়ও কিন্তু বেড়ে যাচ্ছে। সুতরাং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাটা অত্যন্ত জরুরি, এবং যে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে সেটাকে না করে আমার অন্য পথ অবলম্বন করে আমার আয়ের খাত বের করা দরকার ছিল সরকারের। সরকার আশা করি তাহলে আসলে ভোক্তার কথা আগে চিন্তা করবে। আপনি বারবারই ভোক্তার কথা বলছিলেন, আসলে জনগণ বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে সরকার বাঁচবে, সবাই মিলে একটা প্রপার বাস্তু সংস্থান এটি মেনটেন থাকবে, এবং ভোক্তার উপরে আসলে নজর দেওয়াই উচিত। এই বিষয়গুলো আপনার কাছ থেকে সরাসরি জানতে পারলাম। আরও আলোচনার ছিল, আরও কিছু প্রশ্ন ছিল, সময় স্বল্পতার কারণে আজকের মতো বিদায় নিতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্ট প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। এই ছিল আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আগামীকাল আবার দেখা হবে ঠিক এই সময়।